আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করি দেখে আজকে আমার এই অবস্থা। থাক, সেই সব আমি চিন্তা করি না। চিন্তা করে কি হবে? এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই। মুক্তা বলল, রিয়াকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, অসম্ভব, যা বলার বাহিরে। কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারি না, কিন্তু ও আমার সাথে যা করেছে, যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়বো না। মুক্তা আর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম। ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাব না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা, আমি আর ভেতরে যাব না, তুমি যাও। আর এই বাসাটা আমার নামে আমার আম্মু লিখে দিয়েছে। এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি। আমি আগে উকিলের সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? মুক্তা বলল, তাহলে তুমি এখন কোথায় যাবে? আমি বললাম, এই তো সুমনের বাসায় যাব একটু। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি আর কিছু না বলে সামনে হাঁটা দিলাম, আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছ, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না। আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম। নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। আমি কতটাই না বোকা, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি। এছাড়া আমার কি বা করার ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না। তবে ওকে যখন পতিতা পল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে। আবার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি। শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটা বিষয় খুব চিন্তা করতাম, সেটা হলো রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। কিন্তু ও আমার চিন্তা ভাবনা ভেঙে দিয়েছে। কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আজকে রিয়ার কথা চিন্তা করতে কেন জানি কষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। নিচে নেমে সুমনের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সুমনের বউ এসে দরজা খুলে দিল। সুমনের বউ আমাকে দেখে ভাইয়া বলে জড়িয়ে ধরল। সুমন রুম থেকে বাইরে এসে বলল, কে? আমি সুমনের বউকে ছাড়িয়ে সুমনের সামনে গিয়ে বললাম, কি রে, তোর কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, শালা, এতদিন পর আমাদের কথা তোর মনে হয়েছে? সুমনকে ছেড়ে বললাম, কি করব বল, একটু ব্যস্ত ছিলাম, নইলে তোর বাসায় আরো অনেক আগেই আসতাম। সুমন দরজার কাছে গিয়ে বলল, আরেকজনকে তো দেখতে পারতেছি না, তাহলে তুই কি আমার কথা রাখতে পারিস নাই? আমি মাথা নিচু করে বললাম, সরি রে, আমি পারি নাই। আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা পরীর সাথে প্রেম করব, সেই আশা আমার হয়তো কখনো পূরণ হবে না। সুমন বলল, দেখ, এসব উল্টাপাল্টা কথা আমাকে বলিস না, কোনো কাহিনী তো আছেই। আমরা জানি রিয়া কতটা ভালো একটা মেয়ে। সুমনের সাথে তাল মিলিয়ে সুমনের বউও বলল, ঠিক কথাই তো, রিয়া ম্যাম এতটাও খারাপ না। আমি উনাকে অনেক কাছে থেকে দেখেছি। হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেল। তাড়াতাড়ি সুমনকে বললাম, সুমন, আমাকে এখন যেতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। সুমন আমার হাত ধরে বলল, মাত্র কিছুক্ষণ হলো তুই আসলি, আর বলিস এখন চলে যাবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম, দেখ সুমন, আমার এখনো একটা কাজ করা বাকি আছে, না হলে আমাকে সবাই খারাপ বলবে। আমি আবার আসবো, তুই চিন্তা করিস না। আর ভাবি, আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন। আমার তো তেমন কেউ নেই যাকে আমি এই কথা বলবো। এখন আমি গেলাম রে সুমন। সুমনের বউ বলল, কিন্তু রিয়া ম্যামের? আমি কোনো কিছু না বলে সরাসরি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এখনো সেতুর বোনের সাথে যারা বাজে কাজ করেছে তাদেরকে দেখতে পারতেছি। আবার রিপনের বাসার সামনে চলে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে রিপন মিতুর সাথে বসে আছে। হাতে ইশারা করে রিপন আর মিতুর মুখ বন্ধ করে শূন্যে তুলে নিলাম। ওরা চোখ বড় করে শুধু চারপাশে তাকিয়ে আছে, ভয়ে কিছু বলতে পারছে না। রিপনের সাথে যারা যারা ছিল সবাইকে ধরে শূন্যে উড়িয়ে দিলাম। হঠাৎ করে সবার সামনে আমি যেতে রিপন আর মিতু চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পেছনের ডানা দেখে ওদের সবার অবস্থা দেখার মতোই হয়েছে, কিন্তু ওদের মুখ বন্ধ করার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি সরাসরি ওদের নিয়ে পরিরাজ্যে চলে গেলাম। সরাসরি রিয়ার রাজপ্রাসাদের সামনে নেমে আমি ইচ্ছা করে জোরে একটা শব্দ করলাম, যার কারণে সবাই আমাদের সামনে চলে আসলো। সবাইকে নিচে নামিয়ে আমিও নামলাম। রিয়া এক কোনায় এসে দাঁড়ালো। রিয়াকে আজকে অন্য আরেক রকম লাগছে, মাথায় লম্বা একটা মুকুট আছে। আমি সেতুকে উদ্দেশ্য করে বললাম, তোমার বোনের খুনিকে নিয়ে আসছি, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সেতু আমার কথা শুনে ওদের সামনে গিয়ে সব কয়টাকে ইচ্ছে মতো মারতে লাগলো। মিতু আমার সাথে দাঁড়িয়ে আছে, মুখ বন্ধ করার কারণে কিছু বলতে পারছে না, তবে আমাকে মিতু কিছু বলতে চাচ্ছে। ওর চোখে হালকা হালকা পানি চলে এসেছে। আমি রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, এখানে মিতুর হয়তো কোনো দোষ নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু রিপনকে আজকে কেন মারছি তা ও জানতে চাইবে। রিপন তো ওর স্বামী।
আপনি যদি ভিডিওটা একটু দিতেন তাহলে ভালো হতো। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া ফোনটা আমাকে দিতেই আমি মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, বিনা কারণে আমি কিছু করছি না, আগে ভিডিওটা দেখ। আর সেতু, ওকে মারা বন্ধ কর, আমি দেখতেছি ওকে কি করা যায়। মিতু ভিডিওটা দেখে ধপ করে নিচে বসে গেল। হাতে ইশারা করে মিতুর মুখের সবকিছু খুলে দিলাম। মিতু কান্না করতে করতে বলছে, ও আমার সাথে এটা করতে পারলো কিভাবে, একটা মেয়েকে ওরা। আমি শুধু বললাম, জানিস মিতু, কিছু কিছু বেঈমান মানুষ আছে যারা পেছন থেকে আঘাত করে। তোরা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তোরাই আমার সাথে বেঈমানি করলি, একটা পরী মেয়েকে তোরা। সেতু, ওদের জ্যান্ত জ্বালিয়ে দাও। মিতু আমার হাত ধরে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে। সে বড় একটা অপরাধ করেছে, তাই বলে তুই ওকে মেরে ফেলবি? আমি বললাম, আমার এখানে কিছু করার নাই, আমার আদালতের বিচার এটাই। এবার রিয়া আমার সামনে এসে বলল, নিজেকে খুব ভালো মনে করো তাই না? মন যা চায় তাই করবে। মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তোমার মন যা চাইবে তাই করবে? আমার বোন মারা গেছে, থাক, আমি ওদের মাফ করে দিয়েছি। আমি সেতুকে ধমক দিয়ে বললাম, আমি কি বলেছি সেতু, তোমার কানে যায় না? এইরকম বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রিপন দৌড় দিয়ে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি ওর মুখে লাথি দিলাম। রিপন কান্না করতে করতে বলছে, আমাকে মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা তুই আমার সাথে করতে পারিস না। আমি তো তোর জন্য কত কিছু করেছি। রিপনকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর মতো ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য আমি কত অপমানিত হয়েছি জানিস? সেতুর বোনও হয়তো এভাবে তোর কাছে মাফ চেয়েছিল, কিন্তু তোরা, আজকে যদি তুই এমন কিছু না করতিস তাহলে ওই যে মেয়েটাকে দেখতেছিস না, ওর নাম রিয়া, খুব ভালোবাসি আমি ওকে। আজকে তুই এমন না করলে ও আমার বউ থাকতো। তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে, ছাড়বো না আমি তোকে। একটা পরীকে বললাম মিতুকে ধরে রাখতে। সব কয়টাকে একসাথে করে যেই ওদের শরীরে আগুন দিব, তখন রিয়া এসে আমার হাত ধরে বলল, রনি প্লিজ এসব তুমি বাদ দাও। সেতু রিয়াকে ধরে বলল, বাদ দিবে মানে? আপু, ওরা আমার বোনের সাথে কি করেছে মনে নেই? তুমি চুপ করো। অপরদিকে রিপন জোরে কান্না করে বলছে, প্লিজ বন্ধু, আমাদের সাথে এমন করিস না। কাপা কাপা হাতে আগুনটা ভেতরে ফেলে দিলাম। আমার চোখের সামনে আমার বন্ধু আগুনে পুড়ে মারা যাচ্ছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। রিপন জোরে চিৎকার দিয়ে বলছে, প্লিজ বন্ধু, শেষবারের মতো আমি তোর কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমাকে মাফ করে দে। আমি রিপনের কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। রিপনের মতোই হয়তো সেতুর বোন ওভাবে ওর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু রিপন ওকে মাফ করে নাই। হতে পারে ও আমার বন্ধু, কিন্তু এখন ও একজন অপরাধী। ধীরে ধীরে আগুন শেষ হয়ে গেল, সামনে শুধু ওদের হাড্ডিগুলো পড়ে আছে। এবার রিয়ার সামনে গিয়ে হাসতে হাসতে বললাম, মানুষ জাতি তোমার কাছে খুব খারাপ তাই না? আজকে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে কুরবানি দিয়ে দিলাম। আমি যখন ওকে মারছিলাম তখন আমি কোনো বন্ধুত্ব দেখি নাই। আমি তখন চিন্তা করেছি সেতুর বড় বোনের কথা, ও হয়তো এভাবে ওর কাছে মাফ চেয়েছিল, কিন্তু ওরা ওকে মাফ করে নাই। এবার নিচে বসে কান্না করতে করতে বললাম, জানো রিয়া, বন্ধুত্ব কাকে বলে? আরে আমি কি বোকা, দেখো কাকে কি বলছি। তুমি কিভাবে বন্ধুত্বের বিষয়ে জানবে? তোমার ভেতরে তো মনুষ্যত্বই নেই। এই রিপন ছিল আমার একমাত্র সাথী, যে কিনা আমাকে কখনো একা হতে দেয় নাই। যদি কোনো বিপদে পড়ি ও আমাকে কখনো একা রেখে যেত না। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভেবেছিলাম সারা জীবন থাকবে। আমার আদালতে রিয়া, তুমি কখনো ক্ষমা পাবে না, তোমার জন্য এত কিছু হয়েছে। আমার কথাগুলো রিয়া শুধু মাথা নিচু করে শুনছে। সেতুকে ইশারা করে বললাম মিতুকে ছেড়ে দিতে। মিতুকে ছেড়ে দিতেই এক দানবের হাতে ছিল লম্বা একটা চাবুক। মিতু সেটা নিয়ে এসে আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রিয়া সামনে এসে বলল, প্লিজ ওকে কিছু করবেন না, যদি মারতে হয় আপনি আমাকে মারতে পারেন। পেছন থেকে সেতু এসে বলল, বাহ, ভালোই তো নিজের স্বামী মারা গেছে দেখে রাগ দেখাচ্ছেন। আর যখন আমার বড় বোনকে ওরা ধর্ষণ করে টুকরো টুকরো করে মেরেছে তখন কোথায় ছিলেন? নাকি আপনিও ওকে কোনোভাবে সাহায্য করেছিলেন? আজকে আপনার স্বামীকে মেরেছে দেখে আপনার যেমন লাগছে আমাদেরও ঠিক তেমনই লেগেছিল। মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। আমার দিকে একবার তাকিয়ে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসবেন প্লিজ, আমার ভালো লাগছে না। আমি মাথা নিচু করে বললাম, একসময় রিপন আমার ফ্রেন্ড ছিল, কিন্তু ও কোন কারণে কেন এভাবে নষ্ট হয়ে গেল বলতে পারি না। এমন এক সময় ছিল ও কোনো মেয়ের দিকে মুখ তুলে পর্যন্ত তাকাতো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মারি নাই, আমি মেরেছি নরখাদকগুলোকে, যারা বেঁচে থাকলে হয়তো আমার বোন বা আরো অনেকেই ওদের দ্বারা ধর্ষিত হতো। ওদের মতো পশু সমাজে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর বহুদিন আগে আমার দুইজন বেস্ট ফ্রেন্ড ছিল, যারা ছিল আমার কলিজার টুকরা। ওদের ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারতাম না, কিন্তু চিন্তা করা যায়। ওরা গোপনে বিয়ে করেছে, তবে আমাকে কিছু বলে নাই। এখন আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। সেতু, ওকে প্লিজ একটু কষ্ট করে
সেতু মাথা নিচু করে বলল, থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না। সেতু অন্য একটা পরীকে বলল মিতুকে রেখে আসার জন্য। মিতু যাওয়ার আগে আমাকে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে বলে নাই। দেখতে দেখতে মিতু আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। হঠাৎ করে আমার সামনে সেতুর বাবা এসে আমার হাত ধরে বলল, বাবা আমাকে মাফ করে দাও। সেতুর বাবার হাত ছাড়িয়ে বললাম, আমি একটা বাজে মানুষ, না আছে আমার ঠিকানা, না আছে আমার পরিবার। আমার কাছে মাফ চেয়ে নিজেকে ছোট করবেন না। আর এখন আমাকে যেতে হবে। আপনাদের শেষ যে ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করে দিলাম। আর কাউকে আপনাদের মারতে হবে না, নাকি এখন আবার আমাকে মারতে চাইবেন? সেতুর বাবা মাথা নিচু করে বলল, বাবা আর কিছু বলে আমাকে আর লজ্জা দিও না। আমি তোমার সম্পর্কে সবকিছু ভুল ভেবেছি। এখন আমি মনে করি তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার কাছে আমি আর কিছু চাই না। আমি আমার বড় মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, সেই সাথে এই পুরো রাজ্যটা। এখন তুমি কি বলো? আমি এবার হাসতে হাসতে বললাম, সুযোগের সদ্ব্যবহার করলেন নাকি? যখন দেখলেন আমি সবচেয়ে শক্তিশালী, আমার সাথে কেউ পারে না, আবার আপনাদের সমস্যা আমি সমাধান করলাম, এজন্য আমাকে এখন সবকিছু দিতে চান। আপনাদের কি মনে হয় আমি অনেক লোভী, তাই না? আর কি আমি রিয়াকে বিয়ে করব? রিয়া না আমাকে বলতো আমি ওর যোগ্য না? তাহলে আজকে কেন আপনি আমাকে এসব বলছেন? ধুর, আমি কার সাথে কি বলি, যারা দিন শেষে আমার পেছনে বাঁশ দিয়ে বসে। সেতুর বাবা যেই কিছু বলতে যাবে তখন রিয়া বলল, এখন সবাই যার যার কাজে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। এটা বলতেই সবাই চলে গেল। সেতু যাওয়ার আগে বলল, আসলে এই ছেলের ভেতরে যে এত কিছু আছে ওকে না দেখলে বলতেই পারতাম না। আপু যদি না থাকতো তাহলে আমি ওকে জোর করে বিয়ে করতাম। সেতুর কথা শুনে আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। দেখতে দেখতে সবাই চলে গেল। আমি আর রিয়া শুধু দাঁড়িয়ে আছি। রিয়া ধীরে ধীরে আমার সামনে হেঁটে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? তুমি কি চাও সবার সামনে আমি তোমার পা ধরি? যদি চাও তাহলে আমি তাই করতে পারি। আমি বললাম, আমাকে হুমকি দিচ্ছ নাকি অহংকার দেখাচ্ছ? রিয়া বলল, এখানে হুমকি আর অহংকারের কি আছে? তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে আমাকে তুমি ভালোবাসো না? আমি বললাম, একসময় বলতাম আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু এখন এই ভালোবাসা মন থেকে উঠে গেছে, যে কিনা আমার শরীরে আঘাত করে মরিচের। রিয়া আমাকে থামিয়ে বলল, তোমার পায়ে ধরি প্লিজ, এসব কথা আর বলো না। আমি মানছি আমার ভুল হয়েছে। বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে যেদিন আমি তোমার সাথে পালিয়ে এখানে এসেছি, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, বলেছিলাম যে আমাকে বাঁচিয়ে এখান পর্যন্ত যে নিয়ে এসেছে, যদি এই এক জীবনে বাঁচি তাহলে তার জন্যই বাঁচব, মরলে তার জন্যই মরব। কিন্তু যখন শুনি তোমার বন্ধু আমার বড় বোনের সাথে এরকম করেছে, জানো তখন আমার তোমার উপরে অনেক রাগ হয়েছিল। কি করব বলো? আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই। না জানি তোমার সাথে কি উল্টাপাল্টা ব্যবহার করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি একবার আকাশের দিকে তাকিয়ে বললাম, এই আকাশের মতো যদি আমাদের জীবনটা সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। জানো, এই পৃথিবীতে একটা নিয়ম চলে, আমরা যাকে ভালোবাসি তাকে আমরা পাই না। তুমি আমার সাথে যেই অন্যায় করেছো না, আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে মেরে ফেলতো। রিয়া ধপ করে নিচে বসে বলল, তোমার যদি মনে হয় আমি অপরাধী, হ্যাঁ মানছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। যদি মনে করো আমাকে মেরে তুমি শান্তি পাবে তাহলে আমাকে মেরে ফেলো। বিশ্বাস করো এখন কেউ তোমাকে কিছু বলবে না। রিয়া এবার কান্না করে বলল, আমি তোমার সাথে এমনটা করতে চাই নাই। কি করব বলো? ও আমার আপন বোনের চাইতেও বেশি ছিল। কত সময় ওর সাথে কাটিয়েছি হিসাব নেই। আমি এবার আমার পেছনের ডানা বের করে বললাম, আমি এখন আসি, আমাকে যেতে হবে। আর সামনে মাসে আমার বিয়ে, তোমার দাওয়াত রইল। রিয়া কান্না করে বলছে, আমার সাথে তুমি এমনটা করতে পারো না। আমার ভুলের কারণে আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তাও তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যেও না। এমনি আমার অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। রিয়া সরাসরি আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। দেখো আমি এখানকার রানী হবার পরেও আজকে সবকিছু ত্যাগ করে তোমার পায়ের কাছে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে যাবা না। এখানে আর বেশিক্ষণ থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। রিয়াকে কোনো মতে ছাড়িয়ে শূন্যে উড়াল দিলাম। সেতু হঠাৎ কোথায় থেকে এসে চিৎকার করে বলছে, আমার আপুকে ছেড়ে আর কাকে বিয়ে করবেন আমিও দেখে নিব। আমার আপু আপনাকে ভালোবাসে দেখে আপনার পায়ে এসে পড়েছে। আজকে আমার বোনের সাথে ওরা যা করেছে, আপনার বোনের সাথে যদি তাই করতো তাহলে আপনার বুঝি রাগ হতো না? আমাদের জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কেমন ফিলিংস হয়। আপুকে বিয়ে করবেন না তো ঠিক আছে, আমরাও কিন্তু দেখে নিব, মনে রাখবেন। আমি আর কোনো কথা কানে নিলাম না। আজকে আমার খুব খারাপ লাগছে। আমার পাগলিটা নিচে বসে কান্না করছে, আর আমি ওকে ফেলে চলে আসছি। এছাড়া আমি কি করব? ও আমার সাথে কি কি করেছে এখনো আমার চোখের সামনে সবকিছু ভাসে। রিয়া কিভাবে পারলো আমার সাথে এসব করতে? ইগো কি শুধু ওর ভেতরে আছে, আমার নাই? যেখানে নিজের বন্ধুকে নিজ চোখের সামনে মরতে দেখলাম। দরকার নেই আমার ওর ভালোবাসার। এখন থেকে একাকিত্বই আমার সঙ্গী।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের সিজন 1 এখানেই সমাপ্ত করলাম।